এক রাজ্যে রাজকুমারী সিন্ড্রেলা বাস করত। রাজকুমারী সিন্ড্রেলার বাবা মা রাজকুমারী সিন্ড্রেলাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু তার উপর নজর পড়ে এক শয়তান জাদুকর্ণীর। কেননা রাজকুমারী সিন্ড্রেলার অনেক জাদু ক্ষমতা ছিল, আর তাই রাজকুমারী সিন্ড্রেলাকে বন্দি বানাতে পারলে ওই জাদুকর্ণী তার সমস্ত শক্তি রাজকুমারী সিন্ড্রেলাকে বলি দিয়ে পেয়ে যাবে। এই জন্য রাজকুমারীকে ধরার জন্য সেই শয়তান জাদুকর্ণী একটা বুড়ির রূপ ধারণ করে, আর তারপর সে রাজপ্রাসাদে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলার ছিল। রাজকুমারীর সামনে বড় বিপদ, তাই আমি রাজকুমারীকে রক্ষা কবচ বানিয়ে দিয়ে যেতে এসেছি। আমি এসেছি দূরের এক রাজ্য থেকে। রানীমা, আমাকে রাজকুমারীর ঘরে প্রবেশ করার অনুমতি দিন। আপনি কোথা থেকে এসেছেন বুড়িমা? আমাদের রাজকুমারীকে আমরা অনেক সুরক্ষিত রাখি, আপনাকে তো এভাবে আমার রাজকুমারীর ঘরে প্রবেশ করতে দিতে পারবো না। একটা বুড়িমাকে তোমার মেয়ের ঘরে প্রবেশ করতে দিচ্ছ না? এটা তো অন্যায় হচ্ছে। আমি যদি অভিশাপ দেই, তোমার এই রাজকুমারী অন্ধ হয়ে যাবে। আমার সঙ্গে এত বড় বেয়াদবি! আমি অনেক দিন তপস্যা করে অনেক জাদু শক্তি লাভ করেছি, আর এখন এসেছি তোমাদের রাজকুমারীর ভালোর জন্যই। তাই বলছি, আমাকে রাজকুমারীর সঙ্গে দেখা করতে দাও। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি শুনতে চাও তাও লিখতে ভুলো না যেন। অবশেষে রাজা ও রানী ভয় পেয়ে যায় যে তারা একটা বুড়িমার মনে কষ্ট দেবে না, তাই তারা রাজকুমারী সিন্ড্রেলার ঘরে রাজকুমারী সিন্ড্রেলার সেই কক্ষে পাঠিয়ে দেয় সেই বুড়িমাকে। যান বুড়িমা, আপনি তাহলে সিন্ড্রেলার সঙ্গে দেখা করে আসুন। সিন্ড্রেলা তখন তার সোনার পালঙ্কে ঘুমাচ্ছিল। সিন্ড্রেলাকে ডেকে তোলা হলো। সিন্ড্রেলা, এই বুড়িমা তোমাকে রক্ষা কবচ পরিয়ে দিতে এসেছেন, সামনে তোমার বিপদ। মা, তোমাকে না বলেছি আমি এসবে বিশ্বাস করি না, আমার কোনো ক্ষতি হবে না। আমি তো রাজকুমারী, রাজকুমারীর কোনো ক্ষতি হতে পারে? আমাকে ওসব রক্ষা কবচ তোমার পরানোর কোনো দরকার নেই। শোনো মেয়ে, তোমার বিপদ বলে কয়ে আসবে না। আমার সঙ্গে একান্তে তোমার বসতে হবে। আমার কিছু দরকারি কাজ আছে, সেগুলো তোমাকে করে দিতে হবে। ওই রক্ষা কবচ ছাড়া তোমাকে বাঁচানো যাবে না। রানীমা, আপনি ঘর থেকে বের হন, এখনই আমি সেই রক্ষা কবচ রাজকুমারীর হাতে বেঁধে দেব। রানীমা ঘর থেকে বেরিয়ে যান। রানীমা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই শয়তান বুড়ি জাদুকর্ণী তার আসল রূপে চলে আসেন, আর জাদু মন্ত্র পড়ে তার একটা কালো কাপড়ে রাজকুমারীকে ঢেকে ফেলেন, আর সেখান থেকে রাজকুমারীকে অদৃশ্য করে ফেলেন। আর সে নিজেও একটা জাদু মন্ত্র পড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে রানীমা ঘন্টার পর ঘন্টা সেই মহলের বাইরে অপেক্ষা করতে থাকেন, কিন্তু রাজকুমারীকে পাওয়া যাচ্ছিল না। তখন তারা চারদিকে এলান করে দেন যে রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না। পুরো রাজ্যে তার খবর পৌঁছে যায়। এদিকে রাজকুমারীর দুইটা পাখি ছিল, একটা ছিল সোনার পাখি, আরেকটা রূপার পাখি। রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না এই খবর পেয়ে সেই পাখি দুটো রাজপ্রাসাদে প্রবেশ করে। রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না, এটা কেমন কথা? রাজকুমারী সর্বশেষ কার সঙ্গে ছিল রানীমা? সোনার পাখি, রাজকুমারী তো শেষে ওই বুড়িমার সঙ্গে ছিল, যে বুড়িমা রাজকুমারীকে রক্ষা কবচ পরাতে এসেছিলেন। এখন বুড়িমাও নেই আর রাজকুমারীও নেই। আহা, করেছেন কি? ওই বুড়ি তো শয়তান জাদুকর্ণী হতে পারে, আপনারা তাকে কিভাবে প্রবেশ করতে দিলেন? ওই বুড়িমা রাজকুমারীর চোখ অন্ধ করে দেবে বলেছিল, তাই তো ভয় পেয়ে গেছি। অন্ধ করে দেওয়া কি এতই সহজ? বলো রূপার পাখি, এখন আমরা কি করতে পারি?
কি আর করব, চলো চলো আমরা রাজকুমারের কাছে যাই। রাজকুমার ডালিম কুমারের কাছে। ডালিম কুমারে পারে এখন রাজকুমারী সিন্ড্রেলাকে ফিরিয়ে আনতে। তারপর জাদুর সোনার পাখি আর রূপার পাখি মিলে রাজকুমারের কাছে যায়। রাজকুমার, আমাদের রাজকুমারী সিন্ড্রেলাকে বাঁচাতেই হবে। শয়তান দুষ্ট জাদুকরনী রাজকুমারী সিন্ড্রেলাকে ধরে নিয়ে গেছে। দেরি হলে বিপদ, তাকে বলি দিয়ে দেবে। আপনাকে তাকে রক্ষা করতেই হবে। সোনা ও রূপার পাখির কথা শুনে রাজকুমার ডালিম কুমার বেরিয়ে পড়ল সিন্ড্রেলাকে উদ্ধার করার জন্য। তারপর তিনি 7 সমুদ্র 13 নদী পার করে চলে গেল সেই শয়তান জাদুকর্ণীর আস্তানায়, যেখানে কিনা জাদুকর্ণী সিন্ড্রেলাকে সোনার কাঠি আর রূপার কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। কি এখানে দেখছি সোনার কাঠি আর রূপার কাঠি রাখা, আর ওই বুড়ি শয়তান জাদুকর্ণী কোথায়? এটা আমি কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। দেখি তো একবার এই সোনার কাঠি আর রূপার কাঠি ওলট পালট করে। রাজকুমার সোনার কাঠি আর রূপার কাঠি ওলট পালট করলো। ওলট পালট করার পরেই রাজকুমারীর ঘুম ভেঙে গেল। তখন রাজকুমারী বলল, কে তুমি রাজকুমার? এখানে কি করে এসেছো? আমি তোমাকে বাঁচাতে এসেছি সিন্ড্রেলা, তোমার বন্ধু সোনার পাখি আর রূপার পাখি আমাকে এখানে আসার কথা বলেছে। তারপর আমি শত বাধা বিপত্তি পার করে তোমার কাছে এলাম। এবার বলো, ওই শয়তান বুড়ি জাদুকর্ণী কোথায়? তাকে আমি হত্যা করে তারপরে এখান থেকে যাব। সে তো আর তার কোনো শিকারে বেরিয়েছে মনে হয়। আমাদেরকে দ্রুত এখান থেকে বেরোতে হবে। ওই জাদুকর্ণীর একটা শয়তান ভাই আছে, সে তো পাশেই আছে, কখন এসে পড়ে বলা যায় না। এতটুকু বলতে না বলতেই জাদুকর্ণীর ভাই সেখানে চলে আসে। এই তুই কে রে? আমি এই মেয়েকে পাহারা দিচ্ছি, তুই এই মেয়েকে আমি থাকতে নিয়ে যেতে পারবি না। এখনই আমি তোকে বন্দি করব। এই বলে যখন জাদুকর্ণীর ভাই রাজকুমারের ওপর আক্রমণ করতে যাবে, তখনই সোনার পাখি আর রূপার পাখি তাদের মুখ থেকে আগুন বের করে ওই জাদুকর্ণীর ভাইয়ের শরীরে আগুন লাগিয়ে দেয়। এ কি হলো? আমার শরীরে আগুন লেগে গেল। এই দাঁড়া, তোদেরকে আমি এখনই বন্দি করব, দাঁড়া। তাড়াতাড়ি পালাও রাজকুমারী, রাজকুমার তোমরা পালাও। তাড়াতাড়ি তারা সেখান থেকে পালালো। জাদুকর্ণীকে তারা পরে দেখে নেবে। আপাতত তারা সেই স্থান ত্যাগ করলো। এভাবে সোনার পাখি আর রূপার পাখির বুদ্ধিতে রাজকুমারী রাজকুমারের সঙ্গে নিরাপদে প্রাসাদে ফিরে এলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরের জাদুর সোনার ব্যাগ। অনেকদিন আগের কথা, এক গ্রামে রূপসী নামের একটা দরিদ্র মেয়ে বাস করত। রূপসীর বাবা মা অনেক গরিব ছিল। তারা মানুষের বাড়ি বাড়ি কাজ করে 2 পয়সা আয় করত, এতেই তাদের সংসার চলত। কিন্তু রূপসী ছিল অনেক সুন্দর আর বুদ্ধিমতী একটা মেয়ে। রূপসী পড়াশোনায় বেশ ভালো ছিল। গরিবের ঘরের মেয়ে হলেও ও ক্লাসে সব সময় ফার্স্ট হতো। আর এই নিয়ে রূপসীর বন্ধু বান্ধবরা ওকে খুব হিংসা করত। ওই রূপসীর বাবা এত গরিব আর ওরা এত দরিদ্র, ঠিক মতো খাবার পায় না, ও কিনা ফার্স্ট হয়। ওর জন্য বাবা মা আমাকে রোজ বকাবকি করে, বলে তোকে এত আঙুর আপেল মজার মজার পেস্ট্রি পিৎজা সব খাওয়াই, আর তুই কিনা ফার্স্ট হোস না, তোকে আগামী মাস থেকে খাবারই দেব না। এই সব কিছুই রূপসীর জন্য হয়। আজকে রূপসী ক্লাসে এলে ওর খাতা কলম ছিঁড়ে ফেলে দেব, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, তাই তাই, ওর খাতা কলম ছিঁড়ে ফেলে দেব। ওরা যা গরিব, ওদের বই খাতা একবার যদি ছিঁড়ে ফেলি ও আর কখনোই পড়াশোনা করতে পারবে না। ডান ডান। ওরা সবাই মিলে এই প্ল্যান করে যে ওরা রূপসীর বই খাতা ছিঁড়ে দেবে, যেন রূপসী ক্লাসে ভালো করতে না পারে। যেই ভাবা সেই কাজ। রূপসী ক্লাসে আসা মাত্রই ওরা রূপসীর ব্যাগটা ছিনিয়ে নিল। এই তোমরা কি করছো? আমার ব্যাগ নিচ্ছ কেন? তাও বলছি। ইস, খুব শক্ত তাই না? ক্লাসে ফার্স্ট গার্ল হবি, পরীক্ষায় ভালো করবি। তার হচ্ছে না, আজকে তোর বই খাতা ব্যাগ সব ছিঁড়ে ফেলবো। এই বলে
সঙ্গে সঙ্গে মেয়েগুলো ওর বই খাতা ছিঁড়তে শুরু করে আর ব্যাগটাও অনেক জায়গায় ছিঁড়ে ফেলে। কি করছো তোমরা? আমার ব্যাগ কেন ছিঁড়ে ফেলছো? আমার বাবা অনেক গরিব, আমার বাবা আমাকে ব্যাগ কি করে কিনে দেবে? আমার বই খাতা ছেড়ো না, দয়া করো। কিন্তু ওরা কোনো কথাই শোনে না, ওরা রূপসীর বই খাতা ব্যাগ সব ছিঁড়ে ফেলে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর জাদুর কোন গল্পটি দেখতে চাও তা জানাতে ভুলো না যেন। রূপসী এত কান্নাকাটি করছিল, তখন এটা দেখে ওরা আরো জোরে জোরে হাসছিল। তখনই ক্লাসের টিচার চলে আসে আর এই অবস্থা দেখে বলে, মেয়েরা তোমরা এসব কি করেছো? রূপসীর বই খাতা কে ছিঁড়েছে? কেউ তখন রাজি হয় না স্বীকার করতে। রূপসীকে টিচার বলে, তোমার জন্যই হয়েছে, তোমার বই খাতা ওরা ছেড়ে কেন? এখানে তো সবার বই খাতা আছে, ব্যাগ আছে, কারোটাই তো কেউ ছিল না। নিশ্চয়ই তুমি ঝগড়া করেছো। যাও, এখন নতুন বই খাতা নিয়ে আসবে, এখন ক্লাস থেকে বেরিয়ে যাও। এই বলে রূপসীকে ক্লাস টিচার ক্লাস থেকে বের করে দেয়। রূপসী বাইরে কাঁদতে কাঁদতে এসে বলতে বলতে যেতে থাকে, আমি আমার বাবা মাকে কি করে বলবো যে আমার বই খাতা আমার ক্লাসমেটরা ছিঁড়ে দিয়েছে? এই ব্যাগটা বাবা কত কষ্ট করে কিনে দিয়েছিল, ব্যাগটা ওরা ছিঁড়ে দিয়েছে। আমার মতো গরিবদের জীবনে এত দুঃখই হয়ে থাকে যে আমরা পড়াশোনা করতে পারি না। হে উপরওয়ালা, আমাকে সাহায্য করো, আমি যে অনেক পড়াশোনা করতে চাই। রূপসী এভাবে কান্না করছিল। কান্না করতে করতে ও যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই ওর চোখে পড়ে একটা ছোট্ট বিড়ালের ছানা গাছের নিচে অসহায়ের মতো পড়ে আছে, তার পুরো শরীরে আঘাতের চিহ্ন। আহারে, এই বিড়ালটাকে এভাবে মেরেছে কে? কি কষ্ট হচ্ছে বিড়ালটার। আমি বরং বিড়ালটার গায়ে দূর্বা ঘাস লাগিয়ে দেই। তারপর রূপসী জঙ্গল থেকে দূর্বা ঘাস কুড়িয়ে আনে আর তারপর সেই দূর্বা ঘাস পিষে বিড়ালটার গায়ে লাগিয়ে দেয়। বিড়ালটার ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। বিড়াল ছানা, তোমার তো খিদে পেয়েছে, চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে আমার একটু দুধ আছে, ওই দুধটুকু তোমাকে খেতে দেব। রূপসী বিড়ালটাকে ওর বাড়িতে নিয়ে যায় আর ওর মায়ের কাছ থেকে একটু দুধ নিয়ে সেটা বিড়াল ছানাকে খাইয়ে দেয়। বিড়ালটার যত্ন নিতে থাকে, সারাদিন বিড়ালটাকে খুব আদর করে। সন্ধ্যার মধ্যে বিড়ালটা একদম সুস্থ হয়ে যায়। তখন রূপসী বিড়ালটাকে আদর করতে করতে ওর মাকে বলে, মা, আমার মনে হয় আর পড়ালেখা করাই হবে না। আমার ক্লাসমেটরা আমার বই খাতা ছিঁড়ে দিয়েছে, ব্যাগটাও ছিঁড়ে দিয়েছে। বাবাকে কি করে বলবো যে আমার নতুন ব্যাগ লাগবে, নতুন বই খাতা লাগবে? এর চেয়ে বরং আমার পড়ালেখাই বন্ধ হয়ে যাক। আমাকেও কাজে দিয়ে দাও, কারো না কারো বাড়িতে কাজ করব। কি বলছিস রে মা? এত খারাপ কাজ তোর সঙ্গে কে করলো? মানুষের মধ্যে কি এতটুকু মানবতা নেই? না মা, এখন আর কারো মধ্যে মানবিকতা নেই, কিচ্ছু নেই। এখন আমার পড়ালেখাটাই বন্ধ হয়ে যাওয়ার পথে। টিচার তো কারো বিচার করলো না, কারণ ওরা সবাই এক। ওরা কেউ চায় না আমি ভালো করে রেজাল্ট করি, পড়াশোনা করি। তখনই সেই বিড়ালটা খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চা পরীতে রূপান্তরিত হয়ে গেল। আর সেই পরী বাচ্চাটা বলল, তোমাকে অনেক ধন্যবাদ, আমি বিড়াল রাজ্যের রাজকুমারী পরী। তুমি আমাকে বাঁচিয়েছো। আমাকে একটা ভাল্লুক আক্রমণ করেছিল, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে গাছের নিচে এসে আশ্রয় নেই। তুমি যদি আমাকে সাহায্য না করতে, রক্ত বের হতে হতে আমি মারাই যেতাম। তুমি যেহেতু আমাকে সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। তোমার ব্যাগটা ছিঁড়ে গেছে তো, তোমার ব্যাগটাকে আমি এখন নতুন করে দেব। তারপর বাচ্চা পরীটা সেখানে গিয়ে রূপসীর ব্যাগটার উপর 3 বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে রূপসীর ব্যাগটা একটা সোনার ব্যাগে পরিণত হয়ে গেল। দেখলে তো, তোমার ব্যাগটাকে আমি কিভাবে সোনার ব্যাগে পরিণত করে দিলাম। এইবার এই ব্যাগটা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, যেই টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে। আর তোমাদের ওই স্কুলটা একটুও ভালো না, যেখানে কিনা টিচাররা ছাত্রদের সঙ্গে সঠিক ব্যবহার করে না। তুমি একটা অন্য ভালো স্কুলে ভর্তি হবে। কি রূপসী, পারবে তো?
রূপসী চোখের সামনে বিড়াল রাজকুমারী পরীকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও নিজেকে সামলে নিয়ে রূপসী বলল, বিড়াল ছানা, তোমাকে তো আমি অনেক ভালোবেসেছি। তুমি এখন বিড়াল ছানা থেকে পরী হয়ে গেছো আর আমার সাহায্য করছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার কাছেই থাকতে পারো। তুমি কি এখন চলে যাবে? হ্যাঁ রূপসী, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে, তবে আমি মাঝে মাঝে তোমার সঙ্গে আর তোমার পরিবারের সঙ্গে দেখা করতে আসব। এই ব্যাগটা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তোমার বাবাকে একটা ব্যবসা শুরু করতে বলবে। আশা করি তোমাদের জীবন পাল্টে যাবে। এই বলে বিড়াল পরী রাজকন্যা সেখান থেকে হাওয়া হয়ে গেল। আর তারপর রূপসীরা ওই ব্যাগটা বিক্রি করে রূপসীর বাবা একটা ব্যবসা শুরু করলো, আর নিজের শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে অল্প দিনেই অনেক ধনী হয়ে গেল। রূপসীও ওই স্কুল বাদ দিয়ে একটা ভালো স্কুলে ভর্তি হলো, যেখানে সবাই রূপসীর সঙ্গে অনেক ভালো আচরণ করত, আর টিচাররাও সবার সঙ্গে সমান ব্যবহার করত। এইভাবেই রূপসী ওই বিড়াল ছানার দেওয়া জাদুর সোনার ব্যাগের কারণে ওর পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। জাদুর সোনা ও রূপার ড্রেস। অনেকদিন আগের কথা, এক গ্রামে রেশমি ও রোশনি নামের দুই বান্ধবী বাস করত। রেশমি ও রোশনি, ওরা দুই বান্ধবী একই ক্লাসে পড়তো, একই সঙ্গে স্কুলে যেত। রেশমি সকাল সকাল তৈরি হয়ে রোশনির সঙ্গে দেখা করতে যেত। রোশনি তৈরি হয়ে তারপর ওরা দুজন একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বের হতো। এই রোশনি, তুই এখনো তৈরি হসনি? সকাল সকাল আমি বেরিয়েছি, তাড়াতাড়ি চল, আগে আগে না গেলে ফার্স্ট বেঞ্চে বসতে পারবো না। দেখিস না, আয়েশারা তাড়াতাড়ি এসে ফার্স্ট বেঞ্চে বসে পড়ে, আর সামনের বেঞ্চে না বসলে টিচারের কথা ভালো মতো শোনাই যায় না। আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আমিও আসছি। আজকে ফার্স্ট বেঞ্চে আমরাই বসবো। যদি আজকেও আয়েশারা ফার্স্ট বেঞ্চ দখল করে না, ঝগড়া করে ওদেরকে মেরে হলে উঠিয়ে ফার্স্ট বেঞ্চে বসবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো তাড়াতাড়ি যেতে হবে, দেরি করে গেলে তো আর ঝগড়াও করতে পারবো না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওরা দুই বান্ধবী তাড়াহুড়ো করে স্কুলের জন্য যেতে থাকে, কিন্তু ওরা যতক্ষণে স্কুলে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা ফার্স্ট বেঞ্চে বসার নিয়ত করে থাকলেও ওদের জন্য শুধু ফাঁকা ছিল শেষের একটা বেঞ্চ। এটা কি হলো? কোথায় আশা করেছিলাম আজকে ফার্স্ট বেঞ্চে বসবো, আর তারপরে কিনা শুধুমাত্র শেষের বেঞ্চে জায়গা হলো। তোকে আগেই বলেছিলাম তাড়াতাড়ি তৈরি হয়ে থাকতে, দেখলি তো আজকেও লাস্টের বেঞ্চে। এখান থেকে বোর্ড দেখা যায় না, খাতায় কিচ্ছু তুলতে পারি না, ম্যাম অঙ্ক কি বোঝায় কানে আসে না, তোর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, সরি দোস্ত, আমি তোকে কথা দিচ্ছি আগামীকালকে আমি তোর আগে তৈরি হয়ে তোর বাসা থেকে তোকে নিয়ে আসবো। এবার একটু খুশি হও প্লিজ। আর তুই যদি কিছু শুনতে না পারিস, আমি আয়েশার থেকে নোটগুলো নিয়ে তোকে আমি লিখে দেব, তাও রাগ করিস না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করছি না, চল এবার আমরা মন দিয়ে ক্লাসটা করি। ওরা দুই বান্ধবী মন দিয়ে ক্লাস করে। তারপর টিফিন পিরিয়ডে ওরা দুজন খেতে বসে। রেশমি ওর খাবার রোশনিকে দেয়, আর রোশনি ওর খাবার রেশমিকে দেয়। ওদের এত ভালো বন্ধুত্ব সবার সহ্য হতো না, সবাই শুধু ওদের হিংসা করত। তখন আয়েশা ও রুমা আসে আর বলে, দেখ দেখ ওদের বন্ধুত্ব, একজন পিৎজা এনেছে, আরেকজন রুটি এনেছে, আবার সেই খাবার হাফ হাফ করে খাচ্ছে। এই, তোরা সব সময় দুইজন কেন বসিস? তোদের কি আর কোনো বন্ধু বান্ধব বানানোর ইচ্ছে হয় না? আমাদের সঙ্গেও তো বসতে পারিস। তোদের বাসার রুটি আর পিৎজা আমরাও না হয় একদিন খেলাম। হ্যাঁ খাবি তো, খাবি না কেন? তবে কারোটা খাবার খেতে হলে তাকেও খাওয়াতে হয়। কখনো তোরা বলেছিস তোদের টেবিলে গিয়ে বসতে, তোদের খাবার খেতে? খাবারের কথা বাদই দে, ঠিক করে 2 মিনিট কথা বলেছিস আর এখন এসে ব্লেম দিচ্ছিস যে আমরা কারোর সঙ্গে মিশি না। শোন, আমরা সবার সঙ্গে মেশার চেষ্টা করি, কিন্তু তোদের আসল রূপ দেখার পরে তোদের সঙ্গে আর মেশার ইচ্ছাও হয় না। হয়েছে হয়েছে, আমাদের সঙ্গে মিশতে হবে না। তোরা দুই বান্ধবী সারাদিন একা একা খুশির খুশির করতে থাক, আমাদেরও কোনো ইন্টারেস্ট নেই তোদের সঙ্গে মেশার। রোশনি ও রেশমি ওদের এসব কথাকে কোনো পাত্তাই দিল না। ওরা মন দিয়ে ক্লাস করলো।
তারপর বাড়ি ফেরার পথে ওরা গল্প করতে করতে আসতে থাকে। রেশমি ও রোশনি যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই ওরা রাস্তায় দেখে একটা বাচ্চা খরগোশের ছানা দৌড়াদৌড়ি করছে। অমনি একটা গাড়ি আসে আর গাড়িটা প্রায় খরগোশের বাচ্চাটাকে চাপাই দিয়ে দিচ্ছিল। ওরা দুইজন চিৎকার করে ওঠে, এই গাড়ি দাঁড়া দাঁড়া, নিচে একটা খরগোশের বাচ্চা পড়বে তো, দাঁড়া বলছি। গাড়িটা সেখান থেকে চলে যায়। খরগোশের বাচ্চাটা পায়ে আঘাত পায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দেখছিস কি করলো, এই খরগোশের বাচ্চাটাকে কিভাবে মেরে চলে গেল, এটা কোনো কথা হলো? আজকালকার গাড়ির ড্রাইভার গুলো কত কত নিষ্ঠুর, একটা বার ফিরে তাকিয়ে দেখলোও না যে কি অন্যায়টা করেছে। আমি যদি সরকার হতাম না, ওদের সবাইকে আমি জেলখানায় ভরে দিতাম। তারা পড়াশোনা করে আমি এখন সরকার হবারই স্বপ্ন দেখছি। আহা মামা, কুল কুল, এত চিন্তা করিস না, চল আমরা এই খরগোশের ছানাটাকে পশু হাসপাতালে নিয়ে যাই। রেশমি ও রোশনি খরগোশের বাচ্চাটাকে পশু হাসপাতালে নিয়ে যায় আর সেখানেই বাচ্চাটার চিকিৎসা করায়। তারপর চিকিৎসা করিয়ে ব্যান্ডেজ লাগিয়ে বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে আসে। যাও খরগোশ ছানা, তোমার বাড়িতে ফিরে যাও। তুমি এদিকে এসো না, রাস্তায় এলে তো অ্যাক্সিডেন্ট হবেই, তুমি তোমার জঙ্গলেই থাকো। কিন্তু তখনই সেই খরগোশের বাচ্চাটা আর খরগোশের বাচ্চা থাকলো না, সে একটা পরীতে রূপান্তরিত হয়ে গেল। সাদা ধবধবে সুন্দর একটা পরী। পরী এসে ওদের দুইজনকে বলল, তোমরা খুবই ভালো মেয়ে। আমি একটা সামান্য খরগোশ, আমাকে প্রথমে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচালে, তারপর আমার চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে গেলে, নিজেদের টাকা দিয়ে আমার চিকিৎসা করলে, চাইলে আমাকে বন্দি করে তোমাদের বাড়িতেই রাখতে পারতে। তা না করে তোমরা দুইজন আমাকে জঙ্গলে ছেড়ে দিতে এসেছো। এমনটা যদি সবাই করতো তাহলে এখন আর শত শত প্রাণী বিলুপ্ত হতো না। আমি তো ইচ্ছাধারী হয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম আর পরীক্ষা নিতে এসেছিলাম। পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। বলো তোমরা আমার কাছে কি চাও? তোমাদের ইচ্ছা আমি পূরণ করব, যা চাইবে তাই পাবে। বলো বলো। আমাদের কিছু চাওয়ার নেই পরী, আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। আমরা এবার বাড়ি ফিরে যাই। তোমরা দেখছি অনেক নির্লোভ, একটা পরীকে কাছে পেয়েও তার কাছে কিছুই চাইছো না। ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু দিচ্ছি যা তোমাদের অনেক কাজে লাগবে। তারপর পরী তার জাদুর কাঠি ঘোরাতে থাকে আর সঙ্গে সঙ্গে সেখানে একটা সোনার ড্রেস আর একটা রূপার ড্রেস প্রকট হয়। এই ড্রেসগুলো অনেক সুন্দর আর তার সাথে এগুলো তোমাদেরকে অনেক সাহায্য করবে পড়াশোনায়, জীবনের প্রতিটা পদক্ষেপে। কিন্তু এগুলো সোনা রূপার ড্রেস বলে এগুলো বিক্রি করতে চেও না, তাহলে আসল ফসল সব হারাবে। কি মনে থাকবে তো? ওদেরকে জাদুর সোনার ড্রেস আর রূপার ড্রেস দিয়ে পরী সেখান থেকে গায়েব হয়ে গেল। ওরা দুই বান্ধবী পড়লো বিপদে। এই সোনা রূপার ড্রেস দিয়ে ওরা করবে কি? এত কিছু না ভেবে ওরা দুইজনই ওদের বাসায় ফিরে এলো। এইবার ওদের মধ্যে রেশমি চলে গেল রোশনির বাসায়। তারপর দুইজনে মিলে সেই সোনা রূপার ড্রেসটা পরলো আর বলল, তুমি যদি জাদু ড্রেস হও, তোমার জাদু ক্ষমতা দেখাও, তুমি কি কি করতে পারো। তখন ওরা অবাক হয়ে গেল। ওদের কাছে টাকা চাইলে টাকা চলে আসছে, সুস্বাদু খাবার চাইলে খাবার চলে আসছে। তখন ওরা দুই বান্ধবী বুঝতে পারলো সামান্য একটা উপকার করার মাধ্যমে ওরা পরীকে ইমপ্রেস করেছে আর পরীও ওদেরকে খুশি হয়ে এমন মূল্যবান দুইটা উপহার দিয়েছে। ওরা সারা জীবন সেই সোনা রূপার লেহেঙ্গা ওদের কাছেই রেখে দেয়। সেই ড্রেসটা ওরা কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করে না, শুধুমাত্র পড়াশোনার কাজে কিংবা অন্যকে সাহায্য করার কাজে। সোনা ও রূপার ড্রেসের সাহায্যে এভাবেই ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।